আসসালামু আলাইকুম ওয়া বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি সব সময় ভারতের একটা আধিপত্য থাকতে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের একটা ভূমিকা ছিল। বাংলাদেশ ব্রিটিশ ভারতে যেহেতু ভারত, পাকিস্তান, মায়ানমার সবাই একসাথে ছিল এবং সেটা যেহেতু ভারত নামে ছিল, সুতরাং ভারত সবসময় বৃহৎ দেশ হিসেবে অথবা যেই ভূখণ্ড থেকে বাকি দেশগুলো আলাদা হয়েছে সেটার মূলে থাকার কারণে ভারত সবসময় এই সমস্ত দেশগুলোর ওপর দাদাগিরি করে, বড় ভাই সুলভ একটা বিহেভ করে। বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু তারা স্বাধীনতার ক্ষেত্রে যেহেতু তারা ভূমিকা রেখেছিল, পাকিস্তানের বিরুদ্ধে তারা যুদ্ধ করেছিল এবং সেই যুদ্ধকে তারা তাদের বিজয় দিবস হিসেবে যেহেতু পালন করে থাকে এবং বাংলাদেশের লোকজন যেহেতু যেই আত্মসমর্পণ অনুষ্ঠান হয়েছিল সেখানে যেহেতু বাংলাদেশের পক্ষ থেকে খুব বেশি লোক সেখানে ছিল না, সুতরাং বাংলাদেশের 1971 সালে যে যুদ্ধ এবং যে স্বাধীনতা দিবস অথবা যে বিজয় দিবস, সেই বিজয় দিবসটা অনেকেই বলে যে এটা হওয়া উচিত হচ্ছে যেই দিন ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে ভারতে চলে গিয়েছিল সেই দিন হওয়া উচিত। কারণ আমরা জানি 16 ডিসেম্বরের পরে ভারতীয় বাহিনী বাংলাদেশে তাদের কমান্ডটা অনেক বেশি করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল, অনেক বেশি করে প্রতিষ্ঠা করেছিল এবং যেই জন্যে বাংলাদেশ সত্যিকারভাবে 16 ডিসেম্বর স্বাধীন হয়েছিল সেটা মেনে নিতে অনেকে অস্বীকার করেন। এখন আমরা দেখেছি গত 17 বছর হাসিনা সরকারের সময় ইন্ডিয়া বাংলাদেশের উপরে কেমন করে প্রভাব প্রতিপত্তি বিস্তার করেছিল। আমরা দেখেছিলাম 5ই অগস্টে হাসিনা সরকার পতনের পরে বাংলাদেশের বিমানবন্দর দিয়ে শত শত ভারতীয় গোয়েন্দা বাহিনীর সদস্য আমরা দেখেছি কিভাবে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গিয়েছিল বাংলাদেশের বিমানবন্দর ইউজ করে। আপনারা সেটা মনে করতে পারেন কিনা সেটা আমি জানি না, সেটা টিভিতে লাইভ ব্রডকাস্ট করেছিল পর্যন্ত। সুতরাং বাংলাদেশে এখনো হয়তোবা অনেক যেটাকে বলে আর কি কোবার্ট, মানে গোয়েন্দা টাইপের, যাদেরকে চেনা যায় না বোঝা যায় না এমন অনেক হাজার হাজার ভারতীয় গোয়েন্দা বাহিনীর সদস্য বাংলাদেশে কর্মরত আছে। ভারতীয় সেনাবাহিনীর নানা রকমের সদস্য হয়তো কর্মরত আছে। কেন বাংলাদেশ যেহেতু ইন্ডিয়া দিয়ে ঘেরা একটা দেশ এবং বাংলাদেশের নিরাপত্তার সাথে ইন্ডিয়ার নিরাপত্তা যেহেতু জড়িত, সুতরাং ইন্ডিয়া সবসময় এই ব্যাপারে সচেতন থাকবে, সেটাই স্বাভাবিক। গতকালকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন সংগ্রামী বেগম খালেদা জিয়ার শেষকৃত্যানুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসেছিলেন এবং তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দিয়েছেন এবং তাদের মধ্যে একটা সংক্ষিপ্ত মিটিং হয়েছিল। এখান থেকে অনেকে অনুমান করছে যে ভারত যেহেতু আমাদের উপর সবসময় দাদাগিরি দেখায়, এখন ভারতের যে বড় একজন মন্ত্রী বাংলাদেশে আসছে শেষকৃত্য অনুষ্ঠানে, এটা বাংলাদেশের জন্যে ইন্ডিয়ান যে হ্যাজিমনি সেটা কি ব্রেক করার একটা নমুনা হতে পারে কিনা। আমরা দেখেছি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ হাই কমিশনে দিল্লিতে শোক বইতে বেগম খালেদা জিয়ার জন্য শোক প্রকাশ করতে গিয়েছেন। আমরা দেখেছি গত 1.5 বছর ধরে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কটা তেমন একটা ভালো যাচ্ছে না। এখন ইন্ডিয়াকে ঠিক থাকতে হলে বাংলাদেশকে ঠিক রাখতে হবে, বাংলাদেশকে ঠিক থাকতে হলে ইন্ডিয়াকে ঠিক রাখতে হবে। এই যে আমাদের দুই প্রতিবেশীর মধ্যে যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপ আমাদেরকে বলে যে আমরা একা একা কিছু অর্জন করতে পারবো না, আমাদের যা কিছু অর্জন করতে হবে সেটা সবাই মিলে দলীয়ভাবে একসাথে, কাউকে বঞ্চিত করে কেউ আগাতে পারে না। যদিও বাংলাদেশের সাথে ভারতের যে আধিপত্যবাদ ছিল সেই আধিপত্যবাদের বিরুদ্ধে নানাজন নানাভাবে কথা বলেছে এবং তার মধ্যে বেগম খালেদা জিয়া ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল, সবার উপরে ছিল। এখন জাতীয়তাবাদী দলের সাথে
এম জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের শেষকৃত্য অনুষ্ঠানে শোক জানাতে এসে এস জয়শঙ্কর কি আমাদের যে ইন্ডিয়ান হ্যাজিমনি, ইন্ডিয়ান যে আধিপত্য, সেটা যে ব্রেক হয়ে যাচ্ছে, সেটার একটা মেসেজ দিয়েছেন কিনা? আমার সেটা মনে হয় যে ইন্ডিয়ান হ্যাজিমনি বাংলাদেশে একটু একটু করে দুর্বল হয়ে যাচ্ছে। কেন? স্বাভাবিক, যে কোনো কিছু বিস্তার করতে হলে তার জন্য উপযুক্ত পরিবেশ লাগে। বাংলাদেশে যেহেতু এখন প্রচণ্ড ইন্ডিয়ান বিদ্বেষী মানসিকতা আছে এবং 17 বছর গণতন্ত্রহীন যেহেতু বাংলাদেশটা ছিল, সুতরাং বাংলাদেশের জনগণ যেহেতু এই জন্য ইন্ডিয়াকে খুব বড়োভাবে দায়ী করে, সুতরাং ইন্ডিয়া খুব সহজেই বাংলাদেশে রাজনীতিতে আগের মতো সেই প্রভাবটা রাখতে পারবে না। ইন্ডিয়ান হ্যাজিমনিতে একটা ভাটা চলবে এবং সেই ভাটাটা গত 1.5 বছর দেখা যাচ্ছে। তারেক রহমানের বিবিসিতে যেই সাক্ষাৎকারটা দিয়েছিলেন, সেখানে তিনি সেই কথার পুনরাবৃত্তি করেছিলেন। আমার দেশের জনগণ চাচ্ছে আমরা ইন্ডিয়ার দালালি যাতে না করি, সুতরাং ইন্ডিয়া, আমার দেশের জনগণ যেটা চাবে আমাকে সেই ব্যাপারে কথা বলতে হবে। সুতরাং কাজ চালানোর মতো একটা সম্পর্ক বাংলাদেশ এবং ভারতের মধ্যে দুই পক্ষ থেকে হয়তোবা স্থাপন করা হবে, যেটা আগের মতো দালালি কেন্দ্রিক হবে না। আমরা দেখেছি জামাত ইসলামও একই কথা বলতে, আর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিশাল একটা ইন্টারেস্ট আছে। 17 বছর মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্টটা বাংলাদেশে তেমন করে সংরক্ষিত হয়নি, বিশেষ করে ভারতের আধিপত্যবাদের কারণে। এখন ইন্ডিয়া আধিপত্যবাদ যাতে একটু কমে, সেটা পশ্চিমা দুনিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু করে চাইবে, ইউরোপিয়ান ইউনিয়ন কিছু করে চাইবে। কারণ আমরা দেখছি হাসিনা সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র কাউকে তেমন করে পাত্তা দেয়নি গত 17 বছরে। শুধুমাত্র ইন্ডিয়ার আধিপত্যের দালালি করতে গিয়ে সে কী করছে, সমস্ত পরাশক্তির বিরুদ্ধে গিয়ে সে দাঁড়িয়েছিল, বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে সে দাঁড়িয়েছিল, এবং তারই ফল হিসাবে 5ই অগাস্টে হাসিনা সরকারকে পালিয়ে যেতে হয়েছে। সুতরাং এই সমস্ত দিকগুলো বিবেচনা করে আমাদের কাছে যেটা মনে হয়, ইন্ডিয়ান আধিপত্যবাদ বাংলাদেশে তার যেই বিস্তারটা করেছিল, সেই বিস্তারটা একটু একটু করে কমে যাচ্ছে। এখন সামনের দিনগুলোতে গণতান্ত্রিক সরকার যদি আসে, সেটা কি নতুন করে বিস্তার লাভ করতে পারবে কিনা, সেটা ডিপেন্ড করছে আমাদের গণতান্ত্রিক যে সরকারটা আসবে, সেই সরকারের সাথে ইন্ডিয়ান সরকারের জানাশোনাটা কীরকম হবে, অথবা পারস্পরিক যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, সেই বিষয়ে আমরা কীভাবে নেগোশিয়েট করি। অথবা আমরা দেখেছি ভারতে এখন বাংলাদেশ থেকে ভারতীয় আমাদের চিকিৎসার জন্য লোকজন যেতে পারে না, ভিসা বন্ধ, সবসময় নানা রকমের টানাপোড়েন লেগে আছে। এখন এই টানাপোড়েনটা 17 বছর ছিল না, সেজন্যই আমাদের রিলেশনশিপটা এমন করে ফ্লারিশ করতে পেরেছিল, আমরা কাউকে পাত্তা দিইনি, এমন একটা অবস্থা, এবং আলটিমেটলি বাংলাদেশে একটা ফ্যাসিজম প্রতিষ্ঠা হয়েছিল। সুতরাং বাংলাদেশে ফ্যাসিজম প্রতিষ্ঠার পেছনে ভারতের একটা মুখ্য ভূমিকা ছিল, সেই ব্যাপারে হয়তো সন্দেহ করার মতো কিছু থাকবে না। এখন বাংলাদেশ ব্যালেন্সড ফরেন পলিসি ফলো করুক, সেটাই আমরা চাই। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। বাংলাদেশ এই ফিলোসফিতে এগিয়ে যাক, উন্নতির পথে, অগ্রগতির পথে। পারস্পরিক উইন উইন সিচুয়েশন যেটাকে বলে, তুমিও জিতবা আমিও জিতবো, তুমি জিতবা আমি হারবো, আমি জিতবো তুমি হারবা, তেমন হতে পারে না। বরং রিলেশনশিপটা হওয়া উচিত তুমিও জিতবা আমিও জিতবো, এমন করে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে ধীরে ধীরে তার প্রভাবটা একটু একটু করে হারাচ্ছে, এবং সামনের দিনগুলোতে হয়তো একটা ওয়ার্কিং রিলেশনশিপ নিয়ে বাংলাদেশ ভারতের পররাষ্ট্রনীতি চালু থাকবে, সেটাই আমাদের বিশ্বাস। আপনাদের মতামত জানাবেন, আর আমরা যে কথাগুলো বললাম কোনটার সাথে আপনারা ডিসএগ্রি করেন সেটাও জানাবেন। সবার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।